গতকাল মঙ্গলবার সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশের সংবাদপত্রের মালিক পরিষদ, বাংলাদেশ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াবের নেতৃবৃন্দ দেখা করেছেন এবং সেই বৈঠকের কিছু বিষয় নিয়ে আমার মনে কিছু ধারণা এসেছে। আমার মনে হয় যে এটি নিয়ে একটু আলোচনা করা দরকার। পাশাপাশি হঠাৎ করে একটা হার্ট ব্রেক এবং তার ফলে প্রিজন ভ্যানে বসে থাকা কয়েকজন ভিআইপি বন্দী হুড়মুড় করে পড়লেন। প্রথমে একজন পড়লেন ফ্লোরের উপরে, তার উপরে একজন, তার উপরে একজন, এবং ভীষণ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়টি নিয়ে আমি একটু আলাপ করতে চাই। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। যে কথা বলছিলাম যে গতকাল দুপুরে একটি মিটিং হয়েছে সংবাদপত্র মালিক পরিষদের প্রতিনিধিদের সাথে। সেখানে ছিলেন সভাপতি মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আরো ছিলেন মাহফুজ আনাম, মতিউর রহমান প্রথম আলোর, বণিক বার্তার ছিলেন, দৈনিক করতোয়ার ছিলেন, দৈনিক পূর্বকোণের ছিলেন, আবার সমকালের যে প্রচারকারী প্রতিষ্ঠান তার ব্যবস্থাপনা পরিচালক মিস্টার আজাদ ছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে এবং যে কোনো সরকার প্রধানের মতো তারেক রহমান বলেছেন যে তার সরকারও সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সিরিয়াস। গতানুগতিক কথাবার্তা হয়েছে, সেটি নিয়ে কিন্তু একটি ছোট্ট বিষয় নিয়ে একটু শুরু করি। সেখানে মাহফুজ আনাম যখন বক্তৃতা দিচ্ছিলেন তিনি বলছিলেন যে বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার এবং বর্তমান সরকারের অনেক প্রশংসা করছিলেন। তিনি যখন প্রশংসা করছিলেন তখন সেখানে উপস্থিত সমকালের মালিক মিস্টার আজাদ তিনি হেসে দিয়েছেন এবং তার হাসিটি উপস্থিত সবার মধ্যেই সংক্রমিত হয়েছে এবং সবাই খেয়ালও করেছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও সেটি খেয়াল করেছেন এবং আহ, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি ব্যাপার, মাহফুজ আনাম সাহেবের বক্তৃতার সময় আপনি হাসলেন কেন? তখন তিনি বলেছেন যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিল তখনও তিনি এই একই কথা বলেছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কমেন্টস বা অবজারভেশন যাই বলেন, যে ডক্টর ইউনূস ক্ষমতা নিল, এই তেলের ডিব্বা নিয়ে হাজির হলেন এই মাহফুজ আনাম। তারেক রহমান ক্ষমতা নিয়েছে, তেলের ডিব্বা নিয়ে হাজির হলেন মাহফুজ আনাম। 111-এর একটা পরিবর্তিত সরকার দেখেছিলাম আমরা, সেই নিয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, সেখানেও এই তেলের ডিব্বা নিয়ে হাজির ছিলেন এই মাহফুজ আনাম। এবং শুধু মাহফুজ আনাম একা না, তার সাথে প্রথম আলোর মতিউর রহমানও হাজির। এই বিষয়টা নিয়ে আমার মনে চিন্তা হয়েছে যে আসলে এই ভদ্রলোকেরা যারা সংবাদপত্রের মালিক, সংবাদপত্রের এই বিশেষ করে গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো নিয়ন্ত্রণ করেন, তাদের অবস্থানটা আসলে কি? এই ডক্টর ইউনূসের এত প্রশংসা করলেন, ডক্টর ইউনূস যখন পদত্যাগের একটা নাটক সাজালেন তখন এই মাহফুজ আনাম কলাম লিখলেন যে প্লিজ ডোন্ট রিজাইন। আবার এই ইউনূস রেজিমেই যখন প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো তখন আবার তাদের সুর কিন্তু বদলে গেল এবং তখন তারা গিয়ে তখন থেকে খেয়াল করছে তারা বিএনপির ছাতার নিচে আশ্রয় খুঁজছেন এবং তারা গতকাল যে মিটিং হলো সেখানে মাহফুজ আনামের কথাবার্তা সেই আগের স্টাইলে। তো এই যে বারবার রূপ বদল, এর মধ্য দিয়ে তারা আসলে কি চান? বাংলাদেশের সংবাদপত্রের মান কি আগের চাইতে ভালো হচ্ছে, না গত 2 বছরে, 2.25 বছরে খারাপ হয়েছে? আমরা শেখ হাসিনার সরকারের সমালোচনা করি, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে টেলিভিশনে বা সংবাদপত্রে যে পরিমাণ সরকারের সমালোচনা করা হয়েছে তার 10% কি এখনো করা হয়? ডক্টর ইউনূসের আমলে তো একদম 0%, মানে সরকারের সমালোচনা করাই যেত না। এখন হয়তো কিছুটা করা যায়, 5 to 10%, কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে যে পরিমাণ সমালোচনা করা গেছে সেটি সম্ভব নয়। অথচ শেখ হাসিনার সরকারকে নিয়ে যে পরিমাণ কথা বলেছেন এই মাহফুজ আনাম, মতিউর রহমানরা, তাদের সেই জায়গাটা আজকে কোথায়? এদের অবস্থা দেখে মনে হয় যে সুখে থাকতে ভূতে কিলায়। এবং সংবাদপত্রগুলোকে তারাই বলেছেন এই মিটিংয়ে
যে 2001 সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতা এসেছিল তখন তারা সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছিল। সেই সংবাদপত্র আজকে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। কেন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে? সব দায় কি সরকারের? এর কোনো দায় কি এই সংবাদপত্রের মালিক পক্ষের নেই? এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে একটু ভাবার সময় এসেছে। এই যে আরো একজন যিনি নোয়াবের বর্তমান সভাপতি, আহ, শ্রদ্ধেয় সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, অনেক সিনিয়র সাংবাদিক, তার রিপোর্ট পড়েই আমরা আসলে বড় হয়েছি, ইত্তেফাকে ছিলেন এক সময়। কিন্তু তার বর্তমানে ভূমিকাটা কি? তার পত্রিকা মানব জমিনের রিপোর্টিং কি? এইসব রিপোর্টিং দেখলে কি সংবাদপত্রের প্রতি আপনার কোনো শ্রদ্ধা জন্মাবে? সংবাদ মাধ্যম, সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই বিষয়গুলো তো আমরা শুনে শুনেই এত দূর এসেছি। আর বিদেশে থাকার কারণে আমি কিছুটা পরিচিত। কিন্তু এই মতিউর রহমান চৌধুরীর পত্রিকা মানব জমিনের যে তার স্ট্যান্ডটা কি? এই যে 2 দিন পর পর শেখ হাসিনাকে নিয়ে যে বিভ্রান্তিকর মিথ্যে সংবাদ ছাপায়, এটা কি সংবাদপত্রের স্বাধীনতা? একবার শেখ হাসিনাকে কাতার পাঠান, আরেকবার বলেন এই যে ভারত ফিরায় দিচ্ছে, আবার বলেন যে মানে একের পর এক মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আমি যখন দেখছি যে একটা মানুষ কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলছে, এইটা কি সংবাদপত্রের স্বাধীনতা? আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হওয়া উচিত। যে যে গত 2-3 দশক ধরে সংবাদপত্রের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এই মতিউর রহমান চৌধুরী, এই মাহফুজ আনাম, এদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত। আমার মনে হয় যে সংবাদপত্রের মুক্তির লক্ষ্যে প্রথম করণীয় উচিত যে এই মানুষগুলোকে আসলে এই সংবাদপত্রের যে শ্রদ্ধার আসনে আমরা বসিয়েছি, নেতৃত্বের জায়গায়, সেখান থেকে সরিয়ে আনা। কারণ এরা বারবার প্রমাণ করেছে যে এরা সুবিধাবাদী, রং বদলকারী, এবং বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন করার যে প্রক্রিয়া, বিরাজনীতিকরণ করার যে প্রক্রিয়া, তার সাথে এই মানুষগুলো জড়িত। এরা বারবার দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। বারবার তারা অস্বাভাবিক সরকার পদ্ধতি আনায়, মানে রাজনীতির স্বাভাবিক গতিপথ বদলে যে অস্বাভাবিক, এই 1-11-এর কথাই বলেন, ডক্টর ইউনূসের কথাই বলেন, এই সব সময় কিন্তু এই মানুষগুলো একটা রোল প্লে করেছে এবং এরা দেশের সর্বনাশ করার জন্য পেছনে পেছনে ভূমিকা রেখেছে। তো এরা এই যে অন্যায় করছে, দেশের গণতন্ত্রকে ব্যাহত করছে, এর জন্য এদের শাস্তি প্রাপ্য কিনা এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। উই নিড টু স্পিক আপ। আরো আরো মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন যে 3 মাস পর পর তারা প্রধানমন্ত্রীর সাথে বসবে। এটি নিয়েও কিন্তু সমালোচনা শুরু হয়েছে যে 3 মাস পর পর যদি প্রধানমন্ত্রীর সাথে বসেন, সেটা কি গণমাধ্যমের স্বাধীনতার জন্য ভালো হবে, নাকি সরকারের সাথে আপনি এক ধরনের অলিখিত চুক্তিতে চলে যাবেন? সরকারের কাছে কি আপনি দাসত্ব লিখে দিচ্ছেন কিনা, এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। সুতরাং গণমাধ্যমের সত্যিকারের স্বাধীনতা যদি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে, বিএনপি সরকারের ইতিহাস যদি দেখি, সব মিলিয়ে আমরা কতখানি স্বাধীনতা আসলেই পাবো, এবং সেটি পাওয়ার জন্য কি আমরা সেই মানুষগুলোকে সামনে রাখবো যারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার, বিপন্ন করার প্রক্রিয়ার সাথে জড়িত, যারা বারবার নিজেদের স্বরূপ জাতির সামনে উন্মোচিত করেছে? আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম টু ডিসকাস দিস। আমি মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। জহিরুদ্দিন স্বপন ভাই আমাদের ছাত্র জীবনের, যৌবনের, যারা যেসব নেতারা আমাদের স্বপ্ন দেখাতেন, হি ওয়াজ ওয়ান অফ দেম। আজকে রাজনীতির যে জায়গায় থাকুক, আমার মনে হয় যে মিস্টার ইনফরমেশন মিনিস্টার, ইউ নিড টু কনসিডার দিস। কারণ সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে আপনি একটা গ্রুপ অফ দালালস তৈরি করবেন, এটা আমাদের নিশ্চয়ই প্রত্যাশিত নয়। এর পাশাপাশি আরেকটি ছোট্ট খবর দিচ্ছি যে গত 19শে এপ্রিল, রবিবারের ঘটনা, আহ, আপনারা জানেন যে যে প্রিজন ভ্যানে করে আইসিটিতে যে ভিআইপি লোকজনদের আনা নেওয়া করা হয়, যে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, এই প্রিজন ভ্যানগুলোর অবস্থা তো দেখাই যায় যে একদম ভাঙাচোরা মুড়ির টিন। একদিকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আসে সাবেক সেনা কর্মকর্তারা, আর একদিকে এই ভাঙা মুড়ির টিন সম প্রিজন ভ্যানে আসে।
এবং এই যে ড্রাইভাররা যে এটা ড্রাইভ করে একদম রেকলেস, এবং এই শনিবার এই রবিবার 19 তারিখ যেটা হয়েছে, মানে গাড়ি চালাচ্ছিল খুব স্পিডে, তারপর হঠাৎ করে খুব কড়া ব্রেক করছে, তখন সেখানে একজন এমপি তিনি ধাপাস করে পড়ে গেছেন, 70 ঊর্ধ্ব একজন এমপি, এবং তার মুখ কান এগুলো একদম কেটে গেছে। তার একজন আত্মীয় আমাকে বললেন যে যে দেখে হঠাৎ চিনতে পারেনি, মুখ টুক খোলা, কি হয়েছে শুনলো, এবং তাকে দেখে মনে হচ্ছে যে বয়স 10 বছর পড়ে গেছে। তার উপরে পড়েছেন মন্ত্রী পলক, তার উপরে পড়েছেন মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসান। তো আমার মনে হয় যে ভিআইপি বন্দীদের যখন ক্যারি করা হয়, শুধু ভিআইপি বন্দী না, এটা একজন বন্দী হিসেবে এইটুক নিরাপত্তা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে তার প্রাপ্য। এবং এই যে এমপির কথা বললাম, তার অবস্থা এতই খারাপ যে তাকে এই সপ্তাহে এই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এমআরআই করার জন্য আনা হবে। সো প্লিজ, বন্দী মানেই যে আপনার যা ইচ্ছা তাই করবেন, এমনি কারাগারের ভেতর থেকে অনেক 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 মানসিক শারীরিক নির্যাতনের খবর পাই, সবটা আপনাদের সামনে বলি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দিস ইস্যু নিডস টু বি সিরিয়াসলি ডিল্ট উইথ। আমি মাননীয় ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনসের দৃষ্টি আকর্ষণ করছি। শুরুতে আবারও যেটা নিয়ে কথা বলছিলাম ওটা দিয়ে শেষ করতে চাই যে আমিও এই গত 1.5 বছরের মতো হয়ে গেল প্রায়, এই যে ইউটিউবে আপনাদের সাথে এইভাবে প্রোগ্রাম করছি, এর মধ্য দিয়ে সাংবাদিকতার কিছুটা ফ্লেভার আমিও পেয়েছি। আমার একটা নেটওয়ার্কও ডেভেলপ করেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে সংবাদ মাধ্যমের, সংবাদপত্রের সততা একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করার জন্য ভীষণ জরুরি। সব দোষ সরকারের এভাবে দিয়ে হবে না, নিজেকেও সৎ হতে হবে, যে সততা আমরা মাহফুজ আনাম, মতিউর রহমান কিংবা মতিউর রহমান চৌধুরীর কাজে কথায় দেখিনি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।